এক ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের স্পিন খেলতে পারে না, আর এক ম্যাচে বাংলাদেশ অপোনেন্টের ফাস্ট বোলিং এর কোনো জবাব খুঁজে পায় না। কোনো এক ম্যাচে পার্ট টাইমার কেউ এসে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসে দেয়, যার ফলে যেটা হচ্ছে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে 50 ওভার ব্যাটিং করতে পারছে না। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের একটাতেও বাংলাদেশ পুরো 50 ওভার খেলেনি। একটাতে অল আউট হয়েছে 35 ওভারে, একটাতে 45 ওভারে, একটাতে 40 ওভারে। এই হচ্ছে ব্যাটসম্যানদের পারফরমেন্স। এবং শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ আরো একবার ওয়ানডে সিরিজ হারলো, যেখানে দ্বিতীয় ওয়ানডেটা জিতে বাংলাদেশ একটা আশা জাগিয়েছিল। এবং প্রথম ওয়ানডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনি 4 উইকেট নিয়েছিলেন এবং তার বল খেলার সামর্থ্য বাংলাদেশি ব্যাটারদের ছিল না, সেই টেকনিক ছিল না। এবং তৃতীয় ওয়ানডেতে আমরা যেটা দেখলাম, দুই ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো এবং দুষ্মান্তা চামিরা, তাদের পেস বোলিং সামাল দেওয়ার সামর্থ্য বাংলাদেশের ব্যাটারদের নেই। এবং যেভাবে করে চামিরা নাজমুল হোসেন শান্ত এবং একই সাথে তাওহিদ হৃদয়কে বোল্ড করেছেন, সেখানে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা, টেকনিকের ঘাটতি একেবারে ফুটে উঠেছে। অথচ উইকেটটা ব্যাটিং এর জন্য দুর্দান্ত ছিল, যার প্রমাণ শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 285 করে 7 উইকেট। একটা সময় মনে হচ্ছিল যে 320-325 অনায়াসে হবে, কিন্তু বাংলাদেশের বোলাররা শেষ 10 ওভারে গিয়ে রানের লাগামটা টেনে ধরতে সক্ষম হন। মাত্র 63 রান আসে, 4টা উইকেট বাংলাদেশ নেয়। তো সেই উইকেটে বাংলাদেশ ব্যাট করতে গিয়ে অল আউট হয়ে গিয়েছে 39.4 ওভারে 186 রান করে। এবং যেমনটা বলছিলাম যে মিডল অর্ডারে কেউই আসলে ইনিংসের হালটা ধরতে পারছেন না। নাজমুল শান্ত তিনি পরপর 3টা ম্যাচে ফেল করলেন, রান করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ তিনিও ফেল করেছেন, রান করতে পারেননি। শামীম হোসেন পাটোয়ারিকে যে আশা নিয়ে খেলানো হয়েছে সেটাও ফুলফিল হয়নি। এবং আমরা দেখলাম এই 3টা ওয়ানডেতে 2টা ম্যাচে 2 ওপেনার 2টো 50 করেছে। তাওহিদ হৃদয় 2টো 50 করলো, একমাত্র তিনি রান করেছেন। আর জাকির আলী অনেক একটা 50 করেছে, অর্থাৎ শেষ দিকে গিয়ে সে একা একা আসলে কি বলবো যে পার্টনারের অভাবে নিজের মতো করে লড়াই করার চেষ্টা করেছেন। এবং টেইল এন্ডার ব্যাটাররা কেউ আসলে কোনো কিছু কন্ট্রিবিউটই করতে পারছে না, উইকেটে থাকতেও পারছে না। এবং সেই কারণে বাংলাদেশ পুরো 50 ওভার ব্যাট করতে পারছে না। এবং ওয়ানডেতে বাংলাদেশের যে করুণ অবস্থা সেটা ফুটে উঠছে বারবার। আফগানিস্তানের বিপক্ষে আমরা গত বছরের শেষ দিকে 2-1 ওয়ানডে সিরিজ হেরেছিলাম। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা 3-0 ওয়ানডে সিরিজ হেরেছি। এবার আমরা শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ওয়ানডে সিরিজ হারলাম। মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরেছি। তো সব মিলিয়ে আমরা মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছি, একটা সেই আফগানিস্তানের বিপক্ষে, আর একটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। হেরেছি কতগুলো? আফগানদের বিপক্ষে 2টা, শ্রীলঙ্কার বিপক্ষে 2টা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা, 3, 4, 5, 6, 7, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টা। 9 হারের বিপরীতে বাংলাদেশের মাত্র 2টা জয়। এবং এই হারগুলো কেন, আপনি যদি এই বিশ্লেষণে যান দেখবেন ব্যাটিং ব্যর্থতা, আর কিছু না। বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা ব্যাটিংটা ঠিক মতো করতে পারছে না, কোনো পার্টনারশিপ আসলে মিডল ওভার গুলোতে হচ্ছে না। মিডল ওভার গুলোতে পার্টনারশিপ হয় না এবং মিডল ওভার গুলোতে দেখা যায় বাংলাদেশ রান তুলতে পারে না। কোনো কোনো ম্যাচে দেখা যাচ্ছে যে ওপেনাররা যখন একটা স্টার্ট পাচ্ছে তখন কিছু রান আসে, যেমন এদিনও পাওয়ার প্লেতে প্রায় 50 রানের মতো এসছে, কিন্তু মিডল অর্ডারে গিয়ে বাংলাদেশের ব্যাটিংটা একেবারে কলাপস করছে। সো এই বাস্তবতা থেকে ঘুরে দাঁড়ানোর উপায় কি কে জানে, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। সামনে বাংলাদেশের অনেকগুলো সিরিজ রয়েছে, খেলা রয়েছে। তো কোনোভাবেই আসলে সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে 10টা বাইলেটারাল সিরিজ খেলে বাংলাদেশ হেরেছে কটাতে? 6টাতে হেরেছে। এটা বাংলাদেশের 7ম সিরিজ হার। তো যাই হোক, সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা। অর্থাৎ খেলায় হার জিত থাকবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু একটা দল যখন 99 রানে একটা ওয়ানডে ম্যাচ হারে, সেখান থেকে বোঝা যায় যে বাংলাদেশ আসলে ম্যাচে ছিলই না, কোনো সময় ছিল না এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। তো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, এটা অত্যন্ত দুঃখজনক।